মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবারই ঈদ উল ফিতর উদযাপন করার কথা জানিয়েছে সৌদি আরব। তাদের পাশাপাশি কাতার, তুরস্ক, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়াও ঈদ উদযাপন করবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায় তাহলে পরদিন ঈদ উল ফিতর উদযাপিত হয়, আর চাঁদ দেখা না গেলে ঈদ উল ফিতর উদযাপিত হয় ৩০ রমজান শেষে। ঈদ উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার রাত থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তার ঘোষণার কিছু সময় পর আফগানিস্তানের তালেবান সরকারের এক মুখপাত্র জানান তারাও সাময়িক বিরতিতে যাচ্ছেন। পাকিস্তানি সেনাবাহিনী কাবুলে এক মাদক নিরাময় কেন্দ্রে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে। আফগানিস্তানের এই অভিযোগের কয়েক ঘন্টা পরই এই যুদ্ধবিরতির ঘোষণা এলো। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও আফগানিস্তান সীমান্তে বা পাকিস্তানের ভেতর কোনো সন্ত্রাসী হামলা হলে কঠোরভাবে জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে গত ২ বছরে একাধিকবার সীমান্ত সংঘাত দেখা গেছে, যে সংঘাত বহু মানুষ নিহত হয়েছেন। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হামলার প্রতিক্রিয়া সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলাকে ইরানের সামরিক সূত্রগুলো যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে এবং অবশ্যই এর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তারা। গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি এই হামলার নিন্দা জানিয়েছে কাতার। অন্যদিকে ইরানের জ্বালানি অবকাঠামোতে আর কোনো নতুন হামলা হোক এমনটি চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গ্যাস ক্ষেত্রে হামলার পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাস লাফান এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ইসরায়েলের বিমান হামলায় লেবাননের পূর্বাঞ্চলের চাদ শহরের কাছে ৬ জন নিহত হয়েছেন। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। তবে যুদ্ধের কারণে ইরান, সৌদি আরব ও কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ঈদের আবহ ভিন্ন। আতঙ্কের মাঝে ঈদ কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। এদিন যুদ্ধ বন্ধ হওয়া সহ বিশ্বের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়। ওরিসুল ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ওশেনিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। দীর্ঘ ১ মাস রোজা রাখার পর দিনটি আসায় মুসলমানদের কাছে এই ঈদ একটু বেশিই আনন্দের। তবে প্রতি বছরের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নেই ঈদের আমেজ। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশগুলোর বাসিন্দাদের ঈদের আনন্দও কিছুটা ফিকে হয়ে গেছে। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ঈদ উদযাপন করছেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন ও ইরানের মানুষও। তবে চলমান সংঘাতের জন্য এসব দেশে এবার খোলা জায়গা বা কেন্দ্রীয় মসজিদগুলোতে নামাজ হয়নি। কুয়েতে ঈদের নামাজে অংশ নেন বাংলাদেশি প্রবাসীরা। নামাজ শেষে যুদ্ধ বন্ধ সহ বিশ্বের মানুষের শান্তি কামনায় দোয়া করা হয়। এত যুদ্ধ, এত কিছু পড়া ঠিক আছে, আজকে যে ঈদের নামাজ পড়তে আছে, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। স্ত্রী সন্তান সবাইকে রেখে প্রবাসী তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। ফ্যামিলি ছাড়া, সকলকে ছাড়া আমাদের ঈদ তো ওরকম ভাবে ভালো যাচ্ছে না।
কারণ সকলকে আমরা মিস করতেছি। উৎসবের এই রং ছড়িয়ে পড়েছে আফ্রিকা মহাদেশেও। সুদান, নাইজেরিয়া ও মরক্কো সহ আফ্রিকার মুসলমানরা মেতেছেন ঈদের আনন্দে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি ও ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় আবহে ঈদ উদযাপন করা হচ্ছে। নামাজ শেষে মোনাজাতে সবারই ছিল একই চাওয়া, বন্ধ হোক যুদ্ধ, বিশ্বজুড়ে বিরাজ করুক শান্তি। অরিসুল ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেও কুয়েত থেকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুয়েতের সহকর্মী সাদেক রিপন। রিপন, এই যুদ্ধ বিধ্বস্ত অবস্থার মাঝেও ঈদ উদযাপিত হচ্ছে, আপনাকে ঈদের শুভেচ্ছা। মধ্যপ্রাচ্য জুড়ে এই যে সংঘাতের মাঝে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে, কেমন দেখছেন এবারের ঈদের আমেজ? আসলে এবারের ঈদটা ছিল প্রবাসীদের কাছে ভিন্ন রকম একটা ঈদ। করোনার পরে এটা ভিন্ন রকম ঈদ পালন করতেছে প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কুয়েতে কিন্তু বিধিনিষেধ আরোপ করেছে, যেখানে কুয়েতের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি এবং কুয়েতের খোলা মাঠ, খেলার মাঠে বিগত বছরগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হতে এই বছর নিষেধাজ্ঞা ছিল। এবং যদিও কুয়েতে যে সাপ্তাহিক যে জুমা মসজিদগুলো আছে, ওই মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়েতের স্থানীয় সময় সকাল 6:08। আর এর পাশাপাশি কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো যেমন ফরানিয়া, হাসাবিয়া, জাহারা সব প্রায় 25টি মসজিদে বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবগণ। আর এইসব মসজিদগুলোর আশপাশের এলাকার বাংলাদেশি প্রবাসীরা এবং প্রবাসী পরিবারগুলো এসব মসজিদে নামাজ পড়েন এবং বাংলা খুতবা শোনার জন্য যান ওইসব মসজিদগুলোতে। আর ঈদের পরবর্তীতে কুয়েত সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আজকে তো ঈদের পরবর্তীতে যাতে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে, পদ্ম, জনসমাগম না করে, সেটার ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে কুয়েত সরকারের পক্ষ থেকে। আর প্রতি বছরে রাষ্ট্রদূত বাংলাদেশ হাউসে প্রবাসী বাংলাদেশিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রীতিভোজের আয়োজন করেন। এবার এই বর্তমানে চলমান পরিস্থিতির কারণে সেটাও স্থগিত করা হয়েছে। আর পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা দেখেছি, যারা অনেক প্রবাসী ছিল, যারা টিকিট করেছেন ঈদে দেশে যাবেন, তাদের টিকিট ছিল, কিন্তু তাদের গতকাল পর্যন্ত তাদের আশা ছিল যে কোন একটা ফ্লাইট চালু হবে কিনা, তারা দেশে যেতে পারবে কিনা, পরিবারের সাথে ঈদ করতে পারবে কিনা, তারা উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। তবে তাদের একটা প্রত্যাশা বর্তমান আমরা দেখেছি গত 2 দিন আগে বাংলাদেশ এম্বাসি থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে যারা অনেকে ভিজিট ভিসা বা ট্রানজিট ভিসা নিয়ে সৌদি যেতে পারবেন এবং সৌদিতে বাই রোডে যাওয়ার পরে সৌদিতে ফ্লাইট হয়ে ঢাকা আসতে পারবেন। এখন বাংলাদেশ বিমান যদি তাই প্রবাসীদের জন্য একটা বিশেষ ফ্লাইট চালু করে যাতে প্রবাসীরা সহজে দেশে যেতে পারে, মানে যাদের বিশেষ জরুরি প্রয়োজন। রিপন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। কুয়েত থেকে যুক্ত হয়ে সেখানকার ঈদের আমেজের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদেক রিপন। যুদ্ধ সংঘাতের মধ্যে এই পবিত্র ঈদ উল ফিতর। ইসরায়েল যুক্তরাষ্ট্রের অনবরত বোমাবর্ষণের মধ্যে এবার ঈদ উদযাপন করছেন ইরানের বাসিন্দারা। অনিশ্চয়তা আর শঙ্কায় ঈদ উদযাপন হচ্ছে লেবাননেও। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি ফেরেনি গাজায়। আগ্রাসনকে সঙ্গী করে আরও একটি ঈদ কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর ঈদের আরও খবর থাকছে রিপোর্টে। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যে ইরানে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। তবে এবারের ঈদ দেশটির মানুষের কাছে কেবল উৎসব নয়, বরং এক অজানা আতঙ্কের নাম। সকাল থেকেই তেহরানের রাস্তায় মানুষের ঢল নেমেছে ঈদের নামাজ পড়তে, কিন্তু রঙিন জামা কাপড় আর হাসি মুখের আড়ালে স্পষ্ট এক গভীর উৎকণ্ঠা। আমরা নামাজে গিয়েছি, মোনাজাত করেছি শান্তির জন্য। ঈদ তো খুশির দিন, কিন্তু যখন মাথার উপর ড্রোন আর মিসাইলের ভয় থাকে, তখন সেই খুশি ফিকে হয়ে যায়। আমরা শুধু চাই আমাদের সন্তানরা যেন শান্তিতে ঘুমাতে পারে। সীমান্তে অব্যাহত গোলাগুলি
গুলি আর ইসরায়েলি বিমান হামলায় লেবাননের ঈদের আনন্দ এখন কেবলই এক দীর্ঘশ্বাস। দক্ষিণ লেবাননের জনপদগুলোতে উৎসবের আলোকসজ্জার বদলে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের কাছে নতুন পোশাকের চেয়েও বড় প্রার্থনা এখন একবেলা নিরাপদ আশ্রয় আর মাথার ওপর থেকে ড্রোনের গর্জন বন্ধ হওয়া। ধ্বংসাত্মক যুদ্ধের মধ্যে গাজাবাসীর জন্য এটি পঞ্চম ঈদ। গাজার খান ইউনিসে ধ্বংস হয়ে যাওয়া আল আলবানি মসজিদের ধ্বংসস্তূপে জড়ো হন ডজন খানেক ফিলিস্তিনি মুসল্লি। সেখানেই তারা আদায় করেন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। অনেক মসজিদের মিনার ধুলোয় মিশে যাওয়ায় খোলা আকাশের নিচেই ঈদের জামাতে সামিল হয়েছেন অনেকে। চরম কষ্টের মধ্যেও জাবালিয়া শরণার্থী ক্যাম্পের মতো বিভিন্ন স্থানে শিশুরা ঈদের নামাজ আদায় করছে। অনুভূতিটা খুবই কষ্টের, ভাষায় প্রকাশ করা কঠিন। ধ্বংসযজ্ঞ সর্বত্র ছড়িয়ে পড়েছে। পুরো ফিলিস্তিনি জাতি, বিশেষ করে গাজার মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা আল্লাহর কাছে স্বস্তি চাই। গোটা বিশ্ব যখন ঈদ উল্লাসে মাতোয়ারা, তখন যুদ্ধ বিধ্বস্ত এসব জায়গার মানুষের প্রার্থনা কেবল একটি, আকাশ থেকে যেন মিসাইল নয় বরং শান্তির বার্তা নেমে আসে। চৈতি সরওয়ার, ৭১। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এক শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রমজান মাস শেষে এই উৎসব মুসলিম পরিবার, বন্ধু ও সমাজকে একত্রিত করে এবং আধ্যাত্মিক সাধনার গুরুত্ব তুলে ধরে। ট্রাম্প তার বক্তব্যে ঈদকে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতার মূল্যবোধের একটি প্রতীক হিসেবেও উল্লেখ করেন এবং এই স্বাধীনতা রক্ষায় তার প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যৌথ শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ঈদ পালনকারী সবার জন্য শান্তি ও কল্যাণ কামনা করেন। একই সাথে যুক্তরাষ্ট্র জুড়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপিত হচ্ছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। এছাড়া ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর কোনো সক্ষমতা নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। তেহরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে ইসরায়েলের ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের উত্তরের শহর হাইফায় একটি তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে তেল আবিব। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তাদের শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে তারা এই হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সামরিক অভিযান চালিয়েছে ইরান। কাতারের রাসলাফান এলএনজি স্থাপনায় হামলায় দেশটির প্রায় 17% গ্যাস রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বছরে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে পাল্টা জবাবে ইরানের রাজধানী তেহরানেও নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। ইরানের বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা। দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র ছাড়াও কাস্পিয়ান সাগরের উপকূলে নৌঘাঁটি, জাহাজ ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালানো হয়। এদিকে টানা 20 দিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর কোনো সক্ষমতা নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা বিজয়ী হচ্ছি আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ ব্যাপক মাত্রায় দুর্বল করে দেওয়া হয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করা হবে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন $20,000 কোটি বিলিয়ন তহবিল চেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের জন্য যুক্তরাষ্ট্রের আরও অর্থের প্রয়োজন। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অনেক কারণে যুক্তরাষ্ট্রের আরও তহবিল প্রয়োজন। আমরা যেন সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারি তা নিশ্চিত করার জন্য এটি একটি সামান্য মূল্য। এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব জরুরি মজুদ থেকেও তেল বাজারে ছাড়তে পারে। চলতি সপ্তাহের শুরুর দিকে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী অতিক্রম করছে। এটি বিশ্ববাজারে জ্বালানির যোগান সচল রাখতে সাহায্য করছে। তবে ইরানি জ্বালানি তেলের ওপর থাকা মার্কিন বিধিনিষেধ শিথিলের বিষয়ে বিস্তারিত তথ্য আরও পরে পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনাগুলোতে হামলার তাৎক্ষণিক প্রভাব পড়েছে সারা বিশ্বের জ্বালানি সরবরাহ এবং দামে। যুক্তরাজ্যে এক ধাক্কায় গ্যাসের দাম বেড়েছে 140%। জ্বালানি ও সারের দাম নিয়ে সংকটে পড়েছেন জার্মানির কৃষকরা। জেট ফুয়েলের সংকট দেখা দিয়েছে আফ্রিকায়। আর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রাজপথে নেমেছেন ফিলিপাইনের পরিবহন শ্রমিকরা। আরও জানাচ্ছেন আফসানা শাওন। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিপর্যয় দেখা দিয়েছে জ্বালানি সরবরাহে। ব্যাপক হারে বেড়েছে গ্যাস ও তেলের দাম। যুক্তরাজ্যের পাইকারি বাজারে গ্যাসের দাম প্রতি থার্ম 171.34 পেন্সে গিয়ে ঠেকেছে। ব্রিটেনে 2023 সালের জানুয়ারির পর গ্যাসের দাম আর কখনোই এই পর্যায়ে পৌঁছায়নি। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সার ও জ্বালানির দাম নিয়ে হিমশিম খাচ্ছেন জার্মানির কৃষকরা। যেহেতু মধ্যপ্রাচ্য থেকেই বেশিরভাগ জ্বালানি আসে, তাই এটি না পাওয়া গেলে অবশ্যই ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। এখনই অতিরিক্ত দামে আমরা নাজেহাল, টিকিটের দামও তাই বাড়াতে হচ্ছে। বেশিরভাগ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সেই দাম। ফ্লাইট বন্ধ করে দিতে হবে অনেককে। অন্যদিকে যুদ্ধের প্রভাব আর হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন কমে যাওয়ায় তীব্র জেট ফুয়েল সংকটে পড়েছে আফ্রিকার দেশগুলো। বেড়েছে দামও, ফলে হুহু করে টিকিটের দাম বাড়াতে বাধ্য হচ্ছে বিমান প্রতিষ্ঠানগুলো। ডিজেলের দামই শুধু আকাশ ছোঁয়া হয়নি, সারের দামও বেড়েছে, বিশেষ করে নাইট্রোজেনের। গত বছরের তুলনায় এবছর এখানে নাইট্রোজেন সারের দাম 50 সেন্ট বেড়ে গেছে। 100 হেক্টর জমিতে 15,000 কেজি নাইট্রোজেন সার লাগে। সেই হিসেবে বাড়তি খরচ হয় 5.5 থেকে 6,000 ইউরো। ওদিকে আবার জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ফিলিপাইন জুড়ে ধর্মঘট পালন করেছে পরিবহন শ্রমিকরা। সেই সাথে পরিবহনের ভাড়া বাড়ানো, ভ্যাট বাতিল এবং জ্বালানি খাতে কর বাতিলের দাবি জানান তারা। আফসানা শাওন, 71। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাকিস্তান, বাংলাদেশ ও ভারত বড় ধরনের সংকটের আশঙ্কায় রয়েছে। জ্বালানি সংকটের কারণে এসব দেশে বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। এই তথ্য জানিয়েছে CNN। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মতো দক্ষিণ এশিয়ার কিছু দেশ এই সংকটের মূল ধাক্কার মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এসব দেশের LNG চাহিদার অর্ধেকেরও বেশি যোগান আসে কাতার থেকে এবং তাদের মজুতও সীমিত পর্যায়ে রয়েছে। তবে রাস লাফান এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার অন্যান্য দেশকেও গ্যাস সরবরাহ করে, ফলে সবাইকেই এই সরবরাহ বিপর্যয়ে মোকাবিলা করতে হবে। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।